যে খবরে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো সমীক্ষক দলকে। এলাকাবাসী তারা ক্ষোভ উগরে দিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বাঁকুড়ার কতুলপুরের ঘটনা, কতুলপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। অভিযোগ, যোগ্যদের নাম তালিকায় নেই। নির্দিষ্ট কিছু মানুষকে তাদের আবাস যোজনায় নাম থাকার কথা নয়, তাদের নামই বারবার তালিকায় উঠে যাচ্ছে। এই অভিযোগে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বাঁকুড়ার কতুলপুরের মানুষ। কথা বলবো দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। দেবব্রত, এই যে অভিযোগ করছেন এলাকার মানুষ, কি ভিত্তি এই অভিযোগ, কেন করছেন? একেবারে দেখো মিমি, এলাকার যে মানুষ রয়েছে তারা অভিযোগ করছে যারা আবাস পাচ্ছে তাদের নাম কিভাবে বারংবার ভুতুড়ে ভাবে চলে আসছে, অথচ এলাকায় যারা আবাস প্রাপ্য অর্থাৎ আবাস পাওয়ার যোগ্য রয়েছে, মাটির বাড়ি কাঁচা বাড়ি রয়েছে, তাদের সার্ভেও হচ্ছে না, তাদের লিস্টে নামও আসছে না, তারা কখনোই আবাস তালিকায় নথিভুক্ত হচ্ছে না। আজ যখন ওই এলাকায় সার্ভে করতে যায় সার্ভে প্রতিনিধি দল, তখন তাদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। কারণ গত কয়েকদিনে দুদিন ধরেই কিন্তু আবাসের সার্ভে শুরু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে, কারণ উপনির্বাচনের জন্য এতদিন সার্ভে হয়নি, এবার সার্ভে শুরু হয়েছে। বাঁকুড়া জেলায় মোট 800টি দল সার্ভে শুরু করেছে। অতি তৎপরতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে এই সার্ভে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছে বাঁকুড়া জেলা প্রশাসন। সেখানে গিয়েই কতুলপুরে কিন্তু এই অন্য ছবি। কতুলপুরের গোগরা ক্ষেত্রপাল পাড়ায় যখন আজ সকালে আবাসের যে প্রতিনিধি দল, সার্ভে দল, তারা যায়, তখন তাদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। তাদের অভিযোগ যে এলাকায় অনেক কাঁচা বাড়ি রয়েছে, অনেক মাটির বাড়ি রয়েছে, তাদের ঘর নেই, তারা বর্ষাকালে থাকতে পারে না, তারা অসহায় হয়ে পড়েছে, তাদের নাম নেই, কিন্তু অথচ ভুতুড়ে ভাবে কিভাবে যারা ঘর পেয়েছে তাদের বারবার সার্ভে হচ্ছে। এ নিয়ে অবশ্য সার্ভে যারা করতে এসেছে তারা জানাচ্ছেন তাদের যে লিস্ট দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই লিস্ট ধরেই তারা সার্ভে করছেন। এই বিষয়ে তারা কিছু জানেন না। পঞ্চায়েত প্রধান তিনি বলছেন বিষয়টি বিডিও অফিস দেখভাল করছে, যে লিস্ট ওপর থেকে দেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী সার্ভে করছে। এখানেই প্রশ্ন উঠছে যে লিস্ট থাকলেও যারা অরিজিনালি প্রাপক, যারা অসহায়, যারা দুস্থ, তাদের লিস্টে কেন নাম থাকবে না, তাদের লিস্ট কেন বঞ্চিত করা হবে, এবং একটি পরিবারে যে আবাস পেয়েছে সেই পরিবারের নাম আবার কেন ঢুকে যাবে, এমনটা কিন্তু অভিযোগ করছে এলাকার মানুষজন। তারা জানাচ্ছেন গ্রামে বেশ কয়েকটি পরিবার তারা এর আগেও আবাস পেয়েছে এবং তাদেরকেই পুনরায় নাম এসছে তাদের বাড়িতে আবাসে যখন সার্ভে করতে যায়। অভিযোগটা উঠছে, এতে সার্ভে টিমের কি বক্তব্য? যারা সার্ভে করতে এসেছেন তাদের কি কোনো সদুত্তর মিলেছে? একেবারেই দেখো, সার্ভে টিমের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা জানাচ্ছে তাদের হাতে যে লিস্ট দেওয়া হয়েছে তারা সেই লিস্ট ভিত্তিক সার্ভে করছে। কিভাবে তাদের নাম ঢুকেছে তারা জানে না, এবং কেন তারা পায়নি সেই বিষয়ে তারা কিছু বলতে পারবেন না, কারণ তাদের হাতে একটি নির্দিষ্ট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যা বলা হয়েছে সেই হিসাবেই তারা সার্ভে শুরু করেছে। মিমি, ঠিক আছে, অনেক ধন্যবাদ দেবব্রত। আমরা ঘর পাইনি, যারা 3টে-4টে করে একটা মানুষ ঘর পাচ্ছে বারবার ধরে, কেন পাচ্ছে, কিসের জন্য পাচ্ছে? আমাদের থাকার জন্য ঘর নাই, আমাদের ছেলেপুলে নিয়ে একটা ফ্যামিলির মধ্যে থাকছি, তাহলে আমাদের তো ঘরের দরকার। আমরা এর আগের বারে অনেকবার দরখাস্ত জমা দিয়েছি, কিন্তু আমাদের ঘর সার্ভে করেনি, এর জন্য আমাদের বিক্ষোভ। সরকাররা যে বলছেন আমরা সার্ভে করেছি, যারা পাবে তারা পাবে না ঘর, তাহলে এগুলো কি করে হচ্ছে? পার্টির লোক বলছে আমরা কিছু জানিনি, এগুলো প্রশাসনের হাতে চলে গেছে, তাহলে প্রশাসন এগুলো কি করছে? তাহলে সবাইকে দিতে হবে, নাহলে সব ক্যান্সেল করে দিতে হবে। আমরা তো যে সার্ভেটা করতে এসেছি লিস্ট অনুযায়ী যাদের যাদের নামের তালিকা আছে সেইগুলোই করতে এসেছি। তো ওরা বলছে যারা একবার বাড়ি পেয়েছে তারাও বারবার বাড়ি পাচ্ছে। না, এইটা অভিযোগটা ঠিক না। তো কিন্তু ওরা তো আপনাদেরকে ধরে বিক্ষোভ দেখালো। এই বিষয়ে কথা বলে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। বিক্ষোভ বলতে অ্যাপস দিয়ে সার্ভেটা চলছে, আর সার্ভের ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসই জানে। আর সার্ভে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, আর বাকিটা বিডিও অফিস থেকে জানে। বাঁকুড়ার কতুলপুরে তো দেখলেনি, যাদের আবাস যোজনায় বাড়ি পাওয়ার কথা তাদের নাম ওঠেনি, এক ধরনের অভিযোগ। আর এবার টাকিপুর এলাকায় কি হয়েছে দেখুন। একটা বাড়ি দেখাবো আপনাদের, দেখুন, ইচ্ছে ডানা হোমস্টে লেখা রয়েছে। এই যে বাড়িটা, বিরাট বড় একটা 3তলা বাড়ি, সুসজ্জিত একটা বাড়ি। এই বাড়িটা, পুরো বাড়িটা তৈরি হয়েছে আবাস যোজনার টাকায়, এবং শুধু তাই নয়, রমরমিয়ে চলছে এখানে হোমস্টে বিজনেস। আর এই বাড়িটা কার? রেশন ডিলারের। রেশন ডিলার তিনি আবাস যোজনায় টাকা পেয়েছেন এবং সেই টাকা দিয়ে তিনি এই 3তলা একটা বাড়ি বানিয়ে রীতিমতো ব্যবসা করছেন।
বলেছেন যখন ওটা পেয়েছি তখন আমার রেশন ডিলার ছিলাম না, তখন বাবার নামে ছিল, বুঝলেন। আচ্ছা আর আমি ওপরে ওটা সেট দিচ্ছি। ওটা যখন ঘরটা পেয়েছি তখন আমি রেশন ডিলার ছিলাম না, আমি বেকার ছিলাম। আমি বাবা মারা যাওয়ার পরে আমি ডিলারশিপটা পেয়েছি পরে। আবার যোজনা অ্যাকচুয়ালি আমি লাইসেন্স পাইনি, বুঝলেন তো। ওই হোমস্টের আমার লাইসেন্সও নেই, বুঝলেন তো। তবে বেকার ছেলে তখন ছিলাম, একটুখানি ভাবলাম। আর আমার ডিলারশিপও অনেক ছোট, বুঝলেন তো। মানে 17-18 ইউনিটের, মানে সরকারি আবাস যোজনার ঘর পেলে সেই ঘরে সে কোনো ভাড়া দিতে পারবে না। কথা বলবো অনুপম আমার সহকর্মীর সঙ্গে। অনুপম, এই যে রেশন ডিলার মানস দাস, তিনি দাবি করছেন যখন তিনি আবাস যোজনায় ঘর পেয়েছিলেন, মানে টাকা পেয়েছিলেন, তখন তিনি রেশন ডিলার ছিলেন না। সেটা যদি মেনেও নি, তাহলেও আবাস যোজনার টাকা দিয়ে তৈরি বাড়ি, সেটাকে তিনি এভাবে বিজনেস করতে পারেন? এবং তা সেরকম একটা বিরাট এরকম একটা বাড়ি তৈরি হলো তা দিয়ে। হ্যাঁ দেখো, এখানেই তো প্রশ্ন যে আবাস যোজনার ঘর তিনি যেটা দাবি করছে যে তার বাবা যখন রেশন ডিলার ছিল তখন তিনি এই আবাস যোজনার ঘর পেয়েছিলেন। কিন্তু এখানে দুটো তিনটে প্রশ্ন কিন্তু থেকে যায়। তার কারণ এই যে বাড়িটা আমরা দেখাচ্ছি, এই বাড়িটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ডের মধ্যে, কিন্তু বাড়িটা বরাদ্দ হয়েছে কিন্তু 5 নম্বর ওয়ার্ডে। 5 নম্বর ওয়ার্ডে কে? 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে যে সোমনাথ মুখার্জি, তিনি হচ্ছে টাকি পৌরসভার চেয়ারম্যান। তিনি হচ্ছে এই টাকাটা বরাদ্দ করেছিল 5 নম্বর ওয়ার্ডে। সেই টাকার ঘর বাড়ি তৈরি হলো 4 নম্বর ওয়ার্ডে, এবং তিনি একজন রেশনের ডিলার, এবং সেই যে বাড়িটা তৈরি হলো তার ওপরে আমরা আবার অনুপমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। এবং এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, টাকি পুরসভায় এই বাড়ি ঘিরে অনেকগুলো প্রশ্ন উঠেছে এই মুহূর্তে, যার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। কি করে পুরসভার চোখের সামনে, পুরসভার নজর এড়িয়ে এই বাড়ি তৈরি হলো আবাস যোজনার টাকা দিয়ে, এবং যে ওয়ার্ডে এই বাড়ি তৈরি হওয়ার কথা ছিল সেই ওয়ার্ডে না হয়ে এই বাড়ি তৈরি হচ্ছে অন্য ওয়ার্ডে। চেয়ারম্যান কি বলছেন টাকি পুরসভার, আসুন শুনি। মানস দাসের ব্যাপারে যেটা আপনাদের কাছ থেকে পেলাম, আমি আগামীকালই আমার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বা ওই দপ্তরের যারা আছে তাদের দিয়ে এনকোয়ারি করব, এবং সেই টাকা তাকে রিটার্ন দেওয়ার জন্য আমরা চিঠি করে দেবো, এবং পরবর্তী যে টাকা তার পাওয়ার কথা সে টাকাটাও আমরা বলে দেব। এই খবরে যাওয়ার আগে একটা বক্তব্য শোনাবো আপনাদের, বেশ কয়েকটা বক্তব্য শোনাবো, তারপর তাদের বাড়িটা দেখাবো। আমাদের আবাস যোজনার নাম ছিল না, তার জন্য ছেলেকে আরো সাধারণ মানুষকে যাতে দেওয়া হয়, গরিব মানুষকে আমি আমারটা যাতে বাতিল করে প্রশাসনিক হয় সেটা আমি একটা লিখিত দিলাম। ঠিক আছে, উদ্যোতন করতে হবে, পাঠিয়ে দেবো টাকা। ইনি ব্লক প্রেসিডেন্ট, ইনি আবাস ফেরাচ্ছেন। এর বাড়িটা একবার দেখুন আপনারা। আবাস ফেরাচ্ছেন নেতারা। হুগলির গোঘাটে আবাস ফেরানোর হিড়িক পড়ে গেছে। মাটির বাড়িতে বাস করছেন, নাম এসেছে আবাস তালিকায়, তাও বাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূল ব্লক সভাপতি এবং পঞ্চায়েত প্রধান। এ হলো ব্লক সভাপতির বাড়ি, এরপর পঞ্চায়েত প্রধানের বাড়ি দেখুন। এই বাড়িটা দেখেও বোঝা যায় যে আবাসে বাড়ি পাওয়ার যোগ্য ইনিও, অথচ তিনিও আবাসের বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। তৃণমূল ব্লক সভাপতি এবং পঞ্চায়েত প্রধান গোঘাটের, এরা বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু কেন এরা বাড়ি ফিরিয়ে দিচ্ছেন আমরা জানবো শুভজিৎ আমাদের প্রতিনিধির কাছ থেকে। শুভজিৎ, কেন ফিরিয়ে দিচ্ছেন এরা বাড়ি? দেখো, এর আগেও আমরা গোঘাটের চিত্র দেখিয়েছিলাম যে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় একাধিক তৃণমূল নেতার নাম এবং তৃণমূল নেতার আত্মীয়দের নাম। সেই খবর প্রকাশের পরেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়ায় গোঘাট জুড়ে। এরপর যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের যেহেতু তারা পদে রয়েছেন, তৃণমূলের ব্লক সভাপতি এবং তৃণমূল থেকে নির্বাচিত হয়ে পঞ্চায়েত প্রধান হয়েছেন,
তারা এই মুহূর্তে জনপ্রতিনিধি, তাই মানুষের পরিষেবাটাই তাদের কাছে আগে, এমনটাই দাবি তাদের। তাই তাদের থেকেও যারা দুস্থ রয়েছেন তারা যাতে বাড়ি পায়, সেই কারণেই আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য বিডিওর কাছে লিখিত আবেদন জানিয়েছেন ওই নেতারা। এবং তারা যেটা চাইছেন যে তাদের থেকে যারা দুস্থ মানুষ রয়েছেন তারা যাতে ওই বাড়ি পায়, তার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মিমি, ধন্যবাদ। তৃণমূল ব্লক সভাপতি এবং তার স্ত্রী কি বলছেন শুনবো। 2018 সালে সার্ভে হয়েছে, তখনও মাটির বাড়ি ছিল, এখনো মাটির বাড়ি আছে আমার। গরিব হয়ে জন্মানো তো অপরাধ নয়। নিশ্চিতভাবে আমি আজকে মানে গোঘাট 1 নম্বর ব্লকের শাসক দলের আমি সভাপতি, আর আমি মমতা ব্যানার্জির দল করি। আমাদের ধর্ম হলো ত্যাগ করাটাই মূল ধর্ম। তো সেই জায়গায় আমি মনে করেছি যে এই টাকা যাদেরকে আমরা ছুটে তিরপল দিতে যাই, সেই মানুষগুলো যাতে বাড়ি পায়, তার জন্য আমি বড় সব থেকে খুশি হই। তাই আমি এটা বাতিল করেছি। আমার বাড়ির খুবই বিপজ্জনক অবস্থা, মাটির বাড়ি, তো মাটির বাড়ি যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে, সেই জন্য শাশুড়ির কাছে গিয়ে আমরা আছি, আমাদের কোনো নিজস্ব বাড়ি নেই। আমার স্বামী কি ব্লক সভাপতি? হ্যাঁ। বাড়ি ফিরিয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধানও, তিনি কি বলছেন শুনি। এটা 18 সালে সার্ভে হয়েছিল, তো সেই সার্ভেতে আমার নাম ছিল। অ্যাকচুয়ালি আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমি অন্যের বাড়ি থাকি। আবাস যোজনায় আমার নাম আসছে, যেহেতু আমি এই অঞ্চলের প্রধান, সেই হিসাবে আমার উদ্দেশ্য এই অঞ্চলের প্রত্যেকটি গরিব মানুষ তারা যেন আগে বাড়ি পায়। পাওয়ার পর আমি চিন্তা ভাবনা করে দেখব। নাম লিস্টে আসা মাত্রই যখনই শুনেছি সঙ্গে সঙ্গে লিখিত দরখাস্ত দিয়ে দিয়েছি। দুই তৃণমূল নেতা তারা আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য হয়েও ঘর ফিরিয়ে দিচ্ছেন, কি বলছেন জয়েন্ট ভিডিও শুনবো। ও একটা আবেদন করেছিলেন আমাদেরকে যে আবাস যোজনা বাড়ির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। সেই আবেদনপত্রটা আমরা নিচ্ছি এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। তারপরে যা পরবর্তী পদক্ষেপ হবে সেটা ওইভাবে ঠিক হয়ে যাবে, কি করা যাবে আমাদের।